তাহলে মডেল কোশ্চেন পেপার 2 পেজ নম্বর 4 on 5 থেকে 4 on 8 প্রথমেই রয়েছে প্রোজ। হোয়াই ওয়াজ দ্য ইয়ং লয়ার ইন ফেভার অফ লাইফ ইমপ্রিজনমেন্ট? যে যুবক আইনজীবী কেন যাবজ্জীবন কারাদণ্ডের পক্ষে ছিলেন? উত্তর হচ্ছে বি, ইট উড অ্যালাউ ওয়ান টু লিভ সামহাও। এটা একজনকে কোনো রকমভাবে বেঁচে থাকতে সাহায্য করবে। ভুল হলে ক্রস মারবে, মেরে ঠিকটা ওটা পেন দিয়ে মার্ক করো ঠিকটা, আর এটা কিন্তু ক্রস মেরে দেবে, নম্বর কাউন্ট করার কথা রয়েছে। প্রত্যেকটা অপশান পড়ে অ্যান্সার করতে হবে, খুব জরুরি এটা। হেলাই ফেলাই করে যা করে দিলে হবে না। হোয়াট ওয়াজ দ্য গার্ল ডুইং অ্যাট দেউলি স্টেশন? মেয়েটা দেউলি স্টেশনে কী করছিল? উত্তর হচ্ছে এ, সেলিং কেন বাস্কেটস। সে বেতের তৈরি ঝুড়ি বিক্রি করছিল। এরপর রয়েছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে অপশান এ হবে কারেক্ট অ্যারেঞ্জ। 3, 4, 1, 2। 3 নম্বরটা প্রথমে হবে কালাম নর্মালি এট উইথ ইজ মাদার। সে হচ্ছে ওই রান্নাঘরের মেঝেতে বসে খেত, তার সামনে একটা কলার পাতা দেওয়া হতো, তার উপরে ভাত আর সুগন্ধি ডাল, ভ্যারাইটি অফ শাক, বাড়ির তৈরি আচার, কোকোনাট চাটনি। তাহলে এটা হচ্ছে সঠিক অ্যারেঞ্জে আসছে 3-এর এ। 4 নম্বর চলে যাও, দ্য গার্ল ইন দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি হ্যাড ড্যাশ স্কিন। তার সেই নাইট ট্রেন অ্যাট দেউলি কবিতা গল্পে মেয়েটার চামড়ার রং কেমন ছিল? পেল বা বিবর্ণ। পেল হবে কারেক্ট অ্যান্সার, 4-এর ডি। এরপর রয়েছে অ্যাসারশন অ্যান্ড রিজন। অ্যাসারশনকে তোমরা অ্যাকচুয়ালি স্টেটমেন্ট ধরতে পারো, স্টেটমেন্টটা তোমরা জানো, স্টেটমেন্ট অ্যান্ড রিজন জানো, তো এখানেও ব্যাপারটা ওই রকমই আর কি। অ্যাসারশন মানে হচ্ছে স্টেটমেন্ট অ্যাকচুয়ালি। কালামস ফ্যামিলি ফলোড এ সিম্পল অ্যান্ড অস্টারার লাইফস্টাইল। কালামের পরিবার তারা একটা খুব সাধারণ জীবনযাপন করত। রিজন হচ্ছে কালামস ফাদার বিলিভড ইন লিভিং উইথ দেয়ার মিনস অ্যান্ড অ্যাভয়েডিং আননেসেসারি এক্সট্রাভ্যাগেন্স। মানে কালামের বাবা বিশ্বাস করত যে সাধারণভাবে বেঁচে থাকাটাই ভালো এবং অতিরিক্ত যে আরাম এগুলোকে এড়িয়ে চলাটাই ভালো। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ট্রু অ্যান্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লানেশন ফর অ্যাসারশন। 5-এর এ হবে কারেক্ট অ্যান্সার। নম্বর 6-এ চলে যাও, পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট। সঠিক স্টেটমেন্ট আমাদেরকে খুঁজে বার করতে হবে। ডিউরিং দ্য ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার উড বি অ্যালোড টু সি পিপিল। যে বন্দি দশায় থাকাকালীন আইনজীবী লোকেদের সঙ্গে দেখা করতে পারবে, এটা ট্রু হবে না, এটা ফলস হবে। ডিউরিং ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার উড বি অ্যালোড টু হিয়ার হিউম্যান ভয়েস। মানুষের কণ্ঠস্বর শুনতে পাবে, এটাও ছিল না। ডিউরিং ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার উড বি ডিপ্রাইভড অফ রিসিভিং লেটার্স অ্যান্ড নিউজ পেপার। যে লয়ার চিঠি এবং সংবাদপত্র এগুলো থেকে বঞ্চিত থাকবে, এটা কারেক্ট হতে পারে। ডিউরিং ইমপ্রিজনমেন্ট দ্য লয়ার উড বি ডিপ্রাইভড অফ স্মোকিং টোব্যাকো। সে তামাক খেতে পারবে না, না তাকে তামাক খেতে তো দেওয়াই হয়েছে। তাহলে 3 নম্বর হচ্ছে ট্রু স্টেটমেন্ট। স্টেটমেন্ট না, চিঠি লেটার্স অ্যান্ড নিউজ পেপারের কথা বলা হয়নি। তাকে যেটা বলা হয়েছে, কনফিউশনে পড়বে না, তাকে বলা হয়েছিল তোমার যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে তুমি একটা চিরকুটে লিখে দেবে, নোট, লেটার অ্যান্ড নিউজ পেপার নয়। এবং কোনো চিঠি এবং কোনো নিউজ পেপার সে বাইরে থেকে পাবে না, রিসিভ করতে পারবে না। তার যা কিছু প্রয়োজন তাকে একটা ছোট্ট চিরকুটে লিখে জানালা দিয়ে দিতে হবে। মাথায় রাখতে হবে, গল্পের কনসেপ্ট মাথায় রাখতে হবে এবং তথ্য মাথায় রাখতে হবে, না হলে কিন্তু ভুল করে বসবে। ইট মে স্পয়েল মাই গেম। এটা আমার খেলাটাকে নষ্ট করে দেবে। হোয়াট ডাজ ইট রেফার টু? ইট বলতে কিসের কথা বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে এ, ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল। যে এটা আবিষ্কার করা যে মেয়েটার সঙ্গে সত্যি সত্যি কী হয়েছে। নম্বর 8, ইমাজিন দ্য লয়ার অ্যান্ড দ্য ব্যাংকার মিট এগেইন মেনি ইয়ার্স আফটার দ্য বেট। যে এটা অনুমান করুন যে আইনজীবী এবং ব্যাংকার তাদের দুজনের সঙ্গে অনেক দিন বাদে সাক্ষাৎ হল, সেই যে বাজি ধরার অনেক দিন বাদে।
হোয়াট মাইট বি দেয়ার প্রাইমারি টপিক অফ ডিসকাশন, তাহলে তাদের যখন সাক্ষাৎ হবে তখন তাদের প্রাথমিক কথাবার্তার বিষয় কী হবে, এটা বুঝে অ্যান্সার করতে হবে। উত্তর হচ্ছে বি হবে কারেক্ট অ্যান্সার। দ্য ফিলোজফিক্যাল অ্যান্ড পার্সোনাল ট্রান্সফরমেশন দে হ্যাড এক্সপেরিয়েন্স, তাদের যে দার্শনিক এবং ব্যক্তিগত যে পরিবর্তন ঘটেছে এবং যে অভিজ্ঞতা লাভ করেছে সেটা নিয়ে তারা আলোচনা করবে। এবার চলে যাও নম্বর 9। এপিজে আব্দুল কালামস মাদার ওয়াজ, এপিজে আব্দুল কালামের মায়ের নাম ছিল আশি আম্মা, এ হবে কারেক্ট অ্যান্সার। এবার এখানে একটা ডায়াগ্রাম আছে যেখানে প্রথমে আছে দেউলি, তারপরে ডিস্টেন্স আছে, তারপর দেহরা, অর্থাৎ দেউলি থেকে দেহরার ডিস্টেন্স কত, এটা আমাদেরকে ডায়াগ্রামটাকে থেকে আমাকে উদ্ধার করতে হবে। উত্তর হচ্ছে 30 মাইলস, 30 মাইল। উদ্ধার করতে পেরেছো নিশ্চয়ই। এরপর চলে যাও কবিতাতে। কবিতায় হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়াল ট্রি, আওয়ার ক্যাজুয়াল ট্রি কী ধরনের কবিতা, এটা একটা লিরিক বা গীতি কবিতা। 12 নম্বর হচ্ছে দ্য পোয়ে, এখানে কী করতে হবে, এখানে হচ্ছে কোনটা কারেক্ট আর কোনটা ইনকারেক্ট সেটা বলতে হবে। 12 নম্বরের প্রথমটা হচ্ছে দ্য পোয়েম আওয়ার ক্যাজুয়াল ট্রি ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট এক্সাম্পলস অফ ইন্ডিয়ান পোয়েট্রি ইন ইংলিশ, এটা ভারতীয় ইংরেজি কবিতার অনেক আগের দিকে কবিতা আর 1 নম্বরটা এটা কারেক্ট হবে। 2 নম্বর হচ্ছে তরু দত্ত রোড দ্য পোয়েম আফটার রিটার্নিং টু ইন্ডিয়া ফ্রম ইউরোপ, ইউরোপ থেকে ইন্ডিয়া ফেরার পরে কবিতা লিখেছিল, এটা ভুল, কখনো না, তিনি বিদেশে থাকাকালীন লিখেছিলেন। 3 নম্বর হচ্ছে দ্য পোয়েম এক্সপ্লোরস দ্য থিম অফ নেচারস ইম্প্যাক্ট অন হিউম্যান ইমোশান, যে মানুষের আবেগের উপরে প্রকৃতির ঠিক প্রভাব কতটা, এটা একদম কারেক্ট, 3 নম্বরটা কারেক্ট হবে। দ্য ক্যাজুয়াল ট্রি ইজ ডেসক্রাইবড অ্যাজ বিং ওল্ড অ্যান্ড জেনারেল ইন দ্য পোয়েম, এখানে ক্যাজুয়াল ট্রিকে বৃদ্ধ দেখানো হয়েছে এবং হচ্ছে খুব খারাপ অবস্থার মধ্যে দেখানো হয়েছে, এটা হবে না, কারণ তার ছোটোবেলাকার এখানে হচ্ছে কবি তার ছোটোবেলায় ঠিক গাছটা যেমন ছিল সেই সৌন্দর্যকে তুলে ধরেছে, বৃদ্ধ বয়সের নয়। তাহলে অপশান সি হবে হচ্ছে কারেক্ট, অনলি 1 and 3 আর কারেক্ট। 13 চলে যাও, হুইচ জেনার অফ পোয়েম ইজ ইউলিসিস, ইউলিসিস কেমন ধরনের কবিতা, ড্রামাটিক মনোলগ, এটা একটা ড্রামাটিক মনোলগ লেখানো হয়েছে, তাও ভুল করছে। কেন পড়বে না, কেন না পড়ে অ্যান্সার করবে কেন? অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম ইউলিসিস এক্সপ্রেসেস হিজ ডিসকন্টেন্ট উইথ হিজ কারেন্ট লাইফ অ্যাজ দ্য কিং অফ ইথাকা রুলিং হিজ সাবজেক্ট, যে কবিতার শুরুতে আমরা দেখতে পাই ইউলিসিস সে তার বিরক্তি প্রকাশ করছে ইথাকার রাজা হিসেবে তার বর্তমান জীবনকে। এবার স্টেটমেন্ট এ অ্যান্ড বি কোনটা কারেক্ট কোনটা ফলস সেটা আমাদের বলতে হবে। দ্য ক্যাজুয়াল ট্রি ওয়্যার্স দ্য ক্রিপার লাইক এ স্কার্ফ, ক্রিপার লাইক এ স্কার্ফ এটার মতো পড়েছে, মানে সেই লতা গাছগুলোকে স্কার্ফের মতো পড়েছে, এটা একদম কারেক্ট। স্টেটমেন্ট বি হচ্ছে দ্য ট্রি রিমাইন্ডস দ্য পোয়েট অফ আর চাইল্ডহুড ডেজ, এই গাছটা কবির ছোটোবেলাকার কথা মনে করিয়ে দিচ্ছে, এটাও হচ্ছে কারেক্ট। তাহলে এখানে ডি হবে কারেক্ট অ্যান্সার। এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে দুটো বক্তব্য আলাদা, বাট গাছ সম্পর্কে দুটো বক্তব্যই ঠিক, অফ ইচ আদার। 16 হচ্ছে ইন দ্য ফ্রেজ দোজ দ্যাট লাভড মি, যেখানে একটা ফ্রেজ আছে তারা যারা আমাকে ভালোবাসে, ইউলিসিস রেফার্স টু হিজ, কাদের কথা বলেছে, হিজ ফিলো ওয়ারিয়ার্স অ্যান্ড কম্পেনিয়ান্স, তার সঙ্গী যোদ্ধা এবং নাবিকদের কথা বলা হয়েছে। 17 নম্বর হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ক্লাস্টার্স অফ ফ্লাওয়ার্স হ্যাঙ্গিং ফ্রম দ্য বাউস অফ দ্য ক্যাজুলিনা ট্রি, ক্যাজুলিনা গাছ থেকে যে ফুলগুলো ঝুলছিল তাদের রং কেমন, উত্তর হচ্ছে ক্রিমসন। প্রশ্ন এমসিকিউ করার সবথেকে সঠিক উপায় হচ্ছে প্রশ্ন পড়ার পরে উত্তর কি হতে পারে সেটা আন্দাজ করো আগে, তারপর অপশান পড়ো। অপশান পড়ার আগে উত্তর হচ্ছে আমাকে খেয়াল করতে হবে যে কী উত্তর ছিল সেটা মাথায় রাখতে হবে, তারপরে অপশান পড়তে হবে। এবং এমসিকিউ সঠিক করার মানে এমসিকিউ কারেক্ট করার হচ্ছে প্রথম এবং প্রধান উপায় প্রত্যেকটা অপশান নিখুঁতভাবে পড়তে হবে, তারপরে ডিসাইড করতে হবে। আমি প্রথম অপশান পড়লাম, মনে হয় তো এটা হবে, ঠিক মেরে দিলাম, এটা করবে না, করে পেরিয়ে যাবে না। 4টে অপশান, তোমার যদি প্রথম অপশান জানা উত্তর যে এটাই তো উত্তর হবে, জানা সত্ত্বেও পরের অপশানগুলো পড়বে, সেটা খুব জরুরি।
এই ভুল কাজ কোনো দিন করবে না। এবং এমসিকিউ সঠিক করার উপায় হচ্ছে প্রথমে প্রশ্ন পড়ার পরে কী উত্তর হতে পারে সেটা আন্দাজ করো, একটা ধারণা তৈরি করো যে এটার উত্তর এটা হতে পারে, তারপরে হচ্ছে প্রশ্নের অপশানগুলো পড়ো, তাহলে দেখবে একদম কারেক্ট আসছে। যদি কখনো অপশান পড়ে কনফিউশন মনে হয়, তখন যেটা করবে সেটা হচ্ছে কোনটা তোমার মনে হচ্ছে যেটা এর সঙ্গে রিলেটেড নয়, একটা একটা করে কাটতে থাকো, দেখবে দুটো অপশান কেটে বেরিয়ে গেছে, বাকি দুটো অপশান পড়ে থাকবে। তার মধ্যে এবার পড়ে বুঝে তোমার যেটা মনে হবে সেটা করবে। অর্থাৎ এখানে হচ্ছে এলিমিনেশন অফ অপশানে আমরা যাব, এলিমিনেট করতে করতে আসবো যখন আমরা দুটো অপশানের মধ্যে কনফিউশনে পড়ব। 18 নম্বর, সাপোজ ইউলিসিস ডিসাইডেড টু স্টে অ্যান্ড রুল ইথাকা উইথ টেলিম্যাকাস। যে মনে করো এখানে এগুলো সব বোধমূলক প্রশ্ন আর কি, কবিতায় একটা ছিল, এখানেও একটা গল্পে একটা ছিল, কবিতায় আরেকটা আছে। যে যদি মনে করো যে ইউলিসিস মনস্থির করতো সে ইথাকায় থাকবে আর শাসন করবে টেলিম্যাকাসের সঙ্গে, হাউ মাইট দিস পার্টনারশিপ বি ডিসক্রাইব, তাহলে তাদের এই পার্টনারশিপকে আমরা কীভাবে বর্ণনা করতে পারি? উত্তর হবে ডি, সাপোর্টিভ বাট আনইন্সপায়ার্ড। সমর্থনমূলক হবে কিন্তু সেটা মোটেও হচ্ছে ইন্সপায়ার্ডমূলক হবে না, আমাদেরকে কখনোই উদ্বুদ্ধ করবে না। কারণ একজন ঘর ভালোবাসে, একজন বাইরে ভালোবাসে। যদিও বাবা ছেলেকে সাপোর্ট করে, ছেলে যে ভালো সেটা সে জানে এবং নিজে গর্ব অনুভব করে তার জন্য, কিন্তু দুজনের প্রকৃতি আলাদা, তাই আনইন্সপায়ার্ড কথাটা বলা হয়েছে। এবার রিয়ারেঞ্জ করতে হবে। ইউলিসিস হ্যাজ এনজয়েড গ্রেটলি, এটা হবে প্রথম বাক্য। 3 নম্বর হচ্ছে ইউলিসিস হ্যাজ সাফার্ড গ্রেটলি, এটা হবে দ্বিতীয় বাক্য। ইউলিসিস হ্যাজ বিকাম এ নেম, 4 নম্বরটা হবে 3 নম্বর বাক্য। আর ইউলিসিস হ্যাজ রোমড উইথ এ হাংরি হার্ট, ক্ষুধার্ত হৃদয়ে ঘুরে বেড়ায়, এটা হবে 4 নম্বর বাক্য। অর্থাৎ বি হবে কারেক্ট অ্যান্সার। 1, 3, 4, 2। চলে যাও নম্বর 20-তে। এখানে হচ্ছে আমাদের প্রথমে আছে মাঝখানে আছে ক্যাজুরিনা ট্রি, এটা একটা ডায়াগ্রাম। মাঝখানে আছে ক্যাজুরিনা ট্রি, 1 নম্বর আছে হিউজ ক্রিপার, 2 নম্বর আছে গ্রে বেবুন, 3 নম্বর আছে কেসমেন্ট, আর 4 নম্বর আছে বি। প্রশ্ন বলছে হুইচ ওয়ান ইজ নট ডিরেক্টলি লিঙ্কড উইথ দ্য ক্যাজুরিনা ট্রি, মানে এর মধ্যে এই 4টে অপশানের মধ্যে কোন অপশানটা ক্যাজুরিনা ট্রির সঙ্গে সরাসরি যুক্ত নয়? তো আমরা কি বলতে পারি, কেসমেন্টটাই হচ্ছে সরাসরি যুক্ত নয়, 3 নম্বর অপশান, কারণ জানালাটা তো অনেক দূরে, দুটোর মধ্যে ডিস্ট্যান্স আছে, আর বাকিরা তো গাছটার সঙ্গেই যুক্ত। বোধমূলক প্রশ্ন, বুঝতে পারছো তো? তো এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে। এই ধরনের প্রশ্ন এই টেক্সচুয়ালে 3খানা পাবে, কবিতায় একটা পাবে, গল্পে একটা পাবে, নাটকে একটা পাবে, সেটা কিন্তু বুঝে অ্যান্সার করতে হবে। নাটক, প্রথমে আছে ড্যাশ বট দ্য স্টিক ফ্রম কনেমারা, কনেমারা থেকে লাঠি কে এনেছিল? উত্তর হচ্ছে বাটলি এনেছিল কনেমারা থেকে লাঠিটা। আর অন্য কারো কথা বলা আছে নাকি? না, মাইকেল আনে। কলামটাকে ম্যাচিং করতে হবে, জিনিসপত্র আর তার সিম্বল। স্পিনিং হুইলটা হচ্ছে কন্টিনিউটি অফ লাইফকে রিপ্রেজেন্ট করে, যে চরকা হচ্ছে জীবন চলমান সেটাকে বোঝাচ্ছে। যুবক পুরোহিত হচ্ছে রিলিজিয়াস ফেথ, ধর্মীয় যে আচার বিশ্বাস সেটার উপরে নির্ভরশীল। দ্য টার্পটা হচ্ছে ওয়ার্মথ অ্যান্ড সার্ভাইভাল, এটা হচ্ছে উষ্ণতা প্রদান করে বা বেঁচে থাকার রসদ। আর দ্য স্মল উডেন ক্রস, আর যে ক্রুশ যেটা রয়েছে সেটা হচ্ছে ফেথ অ্যান্ড পিস, আমাদের বিশ্বাস এবং আমাদের শান্তি। অর্থাৎ 22-এর এ হবে কারেক্ট অ্যান্সার, 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। তো এক্ষেত্রে আমি বলে দিই, কলাম ম্যাচিংয়ের সময় যেটা করবে সব সময়, এখানে যে অপশানটা তোমার ঠিক বলে মনে হচ্ছে, মানে যে অপশানটা তুমি জানো বলে মনে হচ্ছে, একটা অপশানের সঙ্গে মেলাবে, উত্তর করার চেষ্টা করবে। 1 নম্বর অপশান স্পিনিং হুইল, তো স্পিনিং হুইলের সঙ্গে কোনটা মিলছে? তো 1-এর সঙ্গে যদি সি মেলে, তাহলে আমাকে অপশানে খুঁজে দেখবো 1-এর সঙ্গে সি একটা অপশানে আছে নাকি না 4টে অপশানে আছে বা 2টো অপশানে আছে। যখন 2টো অপশানে থাকবে তখন আমরা সেকেন্ড পোর্শনটা পড়ব, তারপরে বাকিগুলোকে মিলিয়ে নেব, কিন্তু সব কটাকে মিলাবে। সহজে টাইম
কম সময়ে করার জন্য এটা হচ্ছে সঠিক উপায়। প্রথম একটা অপশান যেটা তুমি একবারে জানো, কারেক্ট জানো, সেটার সঙ্গে বাকিগুলো মেলাবে, দেখবে মিলে যাবে। 23 নম্বর, এগুলো শিখতে হবে। এগুলো এই সেট প্র্যাকটিস করতে করতে এই ব্যাপারগুলোতে অভ্যস্ত হয়ে যাবে। দে ক্রাউডস ডাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওম্যান অ্যাট দ্য ফায়ার। আগে বাচ্চা ছিল, এখন বড় হয়ে গেছে না। তারা বসে পড়লো হাঁটু গেড়ে আগুনের পাশে। হু আর দে রেফার টু? কাদের কথা বলা হয়েছে? উত্তর হচ্ছে ক্যাথরিন অ্যান্ড নোরা। ক্যাথরিন এবং নোরার কথা বলা হয়েছে। এবং খেয়াল করলে দেখতে পাবে টেক্সচুয়াল প্র্যাকটিস যা হয়েছে বা গ্রামার প্র্যাকটিস যা হয়েছে সব কিন্তু এর মধ্যে, এই সেটের মধ্যে আছে বেশিরভাগ। দুটো একটা কোশ্চেন বাদ দিই। 24, এখানে আমাদের ট্রু ফলস নির্বাচন করতে হবে। তো নোরা ইভেনচুয়ালি লিভস দ্য আইল্যান্ড টু এসকেপ ইটস কার্স। নোরা হচ্ছে তৎক্ষণাৎ দ্বীপ ছেড়ে পালিয়ে গিয়েছিল তার অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য। এটা একদম ফলস, কারণ নোরা দ্বীপ থেকে যায়নি। দ্য কমিউনিটি ইজ ক্লোজলি নিট অ্যান্ড সাপোর্টস ইচ আদার থ্রু ট্র্যাজেডি। মানে বিপদের সময়ে বা দুঃখের সময়ে পুরো কমিউনিটি কিন্তু একে অপরের পাশে থাকে। এটা ট্রু হবে, কারণ আমরা দেখেছি যখন বাটির মৃতদেহকে আনা হয় তখন সমগ্র সেই কমিউনিটি তাদের সঙ্গী কাছে এসেছিল, তারা মানে বিলাপ করছিল। তো এটার মাধ্যমে বোঝা যায় যে একে অপরের সাথে তারা থাকে। 3 নম্বর, মাইকেলস ডেথ লিডস টু দ্য ডিসকভারি অফ এ হিডেন ট্রেজার। মাইকেলের মৃত্যুর পর একটা লুকোনো সম্পদের খোঁজ পাওয়া যায়। এটা ফলস, এই ধরনের কোনো কিছুই পাওয়া যায়নি নাটকে। দ্য প্লে হাইলাইটস দ্য টেনশন বিটুইন ল্যান্ড অ্যান্ড সি। এই নাটকটা আমাদের ভূমিভাগ এবং সমুদ্রের মধ্যে একটা টেনশনকে দেখিয়েছে। এটা একদম কারেক্ট, যে যারা সমুদ্রে গেছে তাদেরকে নিয়ে যারা ভূমিভাগে আছে তারা ভাবছে, তারা চিন্তা করছে সর্বক্ষণ, যতক্ষণ না ফিরে আসছে। তাই ভূমিভাগ এবং সমুদ্রের মধ্যে একটা টানাপোড়েন কিন্তু আমরা দেখতে পাই সব সময়ের জন্য। যেমন হচ্ছে সুন্দরবনের মানুষেরা, সুন্দরবনে যারা মোটামুটি জেলে, যারা মাছ ধরতে যায়, যারা বনে যায় মাছ কাঁকড়া ধরতে, মধু কাটতে, তাদের পরিবারের লোকেরা যতদিন না পর্যন্ত, যারা 7 দিন যাওয়ার কথা বা 15 দিনের মধ্যে ফিরবে, একটা টাইম বাউন্ডেশন থাকে আর কি। কারণ সমুদ্রে ওই মানে সুন্দরবনে গেলেও পারমিট নিয়ে যেতে হয়। 7 দিনে পারমিটের পরে 8 দিনে ফিরতে হলে, ফিরলে কিন্তু তোমাকে আবার পারমিট দেখিয়ে বনে ঢুকতে হবে, পারমিট দেখিয়ে বাড়ি ফিরতে হবে। ওটা অ্যাটেন্ডেন্স শিটে ওরা অ্যাটেন্ডেন্স নিয়ে নেয়। হ্যাঁ, ওরকমভাবে। কারণ অনেক সময় কেউ যদি না ফেরে, হারিয়ে যায়, তখন তার খোঁজ কী করে করবে। সেকেন্ড হচ্ছে, কেউ যদি 7 দিনের জায়গায় 10 দিন থাকে, তাহলে ফাইন দিতে হবে, তাকে শাস্তি আছে তার জন্য। তো না, ওদিকে টেনশন নাই। এবার কথা হচ্ছে যে পরিবার যারা এই বনে যায়, কারণ জানে বনে যাওয়া মানে কি, বনের মধ্যে বাঘ আছে, আর এখন আবার জলে কুমিরও আছে, কুমিরও দেখা যাচ্ছে এখন যথেষ্ট পরিমাণে। কুমিরের সংখ্যা বেড়েছে, মাঝে মধ্যে নদীতেও দেখা যাচ্ছে, যেটা আগে দেখা যেত না। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে মানে বর্তমানে টেনশনটা আরও অনেক বেশি যারা বনে যায় আর কি। আগে তো ছিলই, এখনও আছে। তো আমরা সুন্দরবনের ঘটনাটিও বুঝতে পারি আর কি। 25 কোনটা? ওটা হচ্ছে 24 হচ্ছে ডি হবে কারেক্ট অ্যান্সার। ডি এফটি। 25, স্ট্যান্ডিং অ্যাট দ্য স্প্রিং ওয়েল, মরিয়া সেড এ প্রেয়ার টু হারসেলফ। সেই ঝর্ণা কূপের কাছে দাঁড়িয়ে মরিয়া নিজের সঙ্গে প্রার্থনা করে। নাটক শেষ হলো, এবার টেক্সচুয়াল গ্রামার। টু হুজ আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইসেল। এরর কারেকশন হবে এখানে, টু হুজ হবে না, টু হুম হবে। এ হবে কারেক্ট অ্যান্সার। টু হুম আই লিভ দ্য স্ক্রিপচার অ্যান্ড দ্য আইসেল। 27, আই স্যাট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে হবে, আই স্যাট আপ অ্যান্ড স্টেড অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। 27 এ হবে কারেক্ট অ্যান্সার। 28, হি ওয়ান্স সেড টু মি অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। ইনডিরেক্ট স্পিচে চেঞ্জ করলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, হি ওয়ান্স টোল্ড মি দ্যাট অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। 29, আই নো দ্যাট আই অ্যাম ওয়াইসার দ্যান অল অফ ইউ। স্প্লিট করলে কারেক্ট অ্যান্সার সি, আই অ্যাম ওয়াইসার দ্যান অল অফ ইউ, আই নো ইট। স্প্লিটে সি হবে কারেক্ট অ্যান্সার। 30 হচ্ছে, আওয়ার কাউস ওয়ার স্লিপি, দে ওয়েন্ডেড দেয়ার ওয়েজ টু দ্য পাস্তুরস।
সিম্পলে পরিবর্তন করলে কারেক্ট অ্যান্সার সি, আওয়ার স্লিপি কাউস ওয়েন্ডেড দেয়ার ওয়েস্ট টু দ্য পাস্তুস। 30C। কম্প্রিহেনশন চলে যাও, রিডিং পেসেসটা কিন্তু তোমরা পড়িয়ে দিতে হবে। জেন জে মানে জেনারেশান জেড বা জেন জি নিয়ে রয়েছে আর কি, জেন জি বলা হয় আর কি, জেন জে। তো এটা নিয়ে পড়বে যে এরা হচ্ছে অ্যাকচুয়ালি কারা, এরা কারা না যাদের বয়স হচ্ছে, যাদের জন্ম হচ্ছে 1997 থেকে 2012-র মধ্যে। তুমিও কি পড়ো তার মধ্যে? মানে তোমরাও পড়ছো এই দলের মধ্যে। তো এখানে হচ্ছে তাদের মোটিভ কী, তারা কেমনভাবে ডিসিশান নেয়, তারা কি করে, সেই ধরনের তাদের এই বৈশিষ্ট্য নিয়ে এখানে তুলে ধরা হয়েছে। তাদের মধ্যে যেমন ভালো দিকও রয়েছে তেমন খারাপ দিকও রয়েছে। তো তাদের ভালো এবং খারাপ মিলিয়ে কিন্তু এখানে সবটা রয়েছে। ভালোভাবে পড়বে, তারপর প্রশ্নের উত্তর করবে। এবং আনসিন করার সঠিক উপায় আগেও বলেছি, আবারও মনে করিয়ে দিই, সেটা হচ্ছে ফার্স্ট টাইম আনসিনটাকে পড়বে। প্রথমবার আনসিন পড়ার পরে আনসিনের কোশ্চেনগুলো পড়ে নেবে। 5টা কোশ্চেন টেকচুয়াল আছে, তার মানে তোমাকে কী করতে হবে, 5টা কোশ্চেন পড়তে হবে, প্রথম 5টা কোশ্চেন, কারণ সেখানের সঙ্গে টেকচুয়াল কোশ্চেন অ্যান্সার রিলেটেড। এবার কি করবে, সেকেন্ড টাইম আরেকবার আনসিনটাকে পড়বে, পড়ার পরে এর উত্তর কী হতে পারে সেটাকে মার্ক করার চেষ্টা করবে। থার্ড টাইমে অ্যান্সারগুলোর সঙ্গে মেলাও করে নাও। তো এটা করতে বেশিক্ষণ টাইম লাগে না। হোয়াট ইজ ওয়ান অফ দ্য ডিফাইনিং ফিচার অফ জেনজি, যে জেনজির জেন যেটা কী বলে, আমরা কী বলি, জেড, আমরা জেনজি বলি, মানে অ্যাকচুয়ালি জেডটা হচ্ছে জ্যা উচ্চারণ হয় আর সঠিক ইংরেজি উচ্চারণ আমরা যদি করি জঞ্জাল। তো এরা হচ্ছে কি বলছে, দেয়ার অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড টেক স্যাভিনেস, মানে এদের ফিচার্সটা হচ্ছে ডিফাইন করা হচ্ছে দেয়ার অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড টেক স্যাভিনেস। 31B হচ্ছে কারেক্ট অ্যান্সার। 32 হচ্ছে জেনজি, চল উদ্ভট লাগছে। জেনজি আর পার্টিকুলারলি ভোকাল অ্যাবাউট, তারা বিশেষ করে কী নিয়ে কথা বলে, ক্লাইমেট চেঞ্জ আর মেন্টাল হেলথ, এগুলো নিয়ে তারা কথা বলে, মানসিক স্বাস্থ্য এবং আবহাওয়ার পরিবর্তন। পিক আউট দ্য ট্রু স্টেটমেন্ট, সত্যিকার ট্রু স্টেটমেন্ট কোনটা হবে। জেনজি ইজ অফেন ক্রিটিসাইজ ফর দেয়ার সেন্সিটিভ নেচার, এইটা হচ্ছে ট্রু হবে, বাকি সব কটা ফলস হবে। হ্যাঁ, তাদের নেচার খুব সেন্সিটিভ, যখন যা মনে হলো করে বসলো আর। হোয়াট দ্য জেনারেশান জেড ল্যাক, এই জেনারেশান জেডের মধ্যে বা জেনজির মধ্যে কী নেই, অভাব কিসের, ধৈর্যের অভাব, পেশেন্স, এদের মধ্যে কোনো ধৈর্য নেই। কারণ ওই যে কাজী নজরুল ইসলাম কী বলে গেছেন, কাজী নজরুল ইসলাম বলে গেছেন না, মনে হয় না, আমি ভুলে গেছি, আমি কবির নাম ভুলে যাচ্ছি। ছাত্রদল কবিতাটা যিনি লিখেছেন, আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্রদল, মোদের পায়ের তলায়, আমি ভুলে গেছি কবিতাটা, অনেক দিন আগে পড়েছি। মোদের পায়ের তলায় মুড়ছে তুফান, ঊর্ধ্বে বাদল না কি, ঊর্ধ্বে ঝড় বাদল, এরকম কিছু একটা, মানে কবিতাটা ছাত্রদলের কবিতা। হ্যাঁ, ছাত্রদলের কবিতা পড়বে এবং সম্ভবত কাজী নজরুল ইসলামেরই লেখা হবে। খুব দারুণ কবিতা, পুরোটা পড়তে হবে একদম। এর সঙ্গে মানে বিরাটভাবে যুক্ত, বিরাটভাবে। তুমি এই জেনজির সঙ্গে তুমি ছাত্রদলের কবিতা পড়বে, দেখবে বিরাট মিল পাবে। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাসারশন অ্যান্ড রিজন আছে। তো অ্যাসারশনে কোশ্চেন মার্ক, মানে আমাকে অ্যাসারশনটাকে করতে হবে, ইমাজিন করতে হবে, মানে কী হবে সেটাকে আমাকে নির্ধারণ করতে হবে। রিজন বলছে জেনজি ইজ ভোকাল অ্যাবাউট ইস্যুস লাইক ক্লাইমেট চেঞ্জ, সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড মেন্টাল হেলথ, তারা এইসব বিষয় নিয়ে কথা বলে। তো অ্যাসারশন হচ্ছে ডি হবে, দে ইউজ দেয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস টু অ্যাডভোকেট ফর চেঞ্জ, অর্গানাইজ প্রোটেস্ট অ্যান্ড রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট গ্লোবাল ইস্যুস। অর্থাৎ এটা হচ্ছে স্টেটমেন্ট, তার এগেনস্টে রিজন হবে ওটা। তো ডি হবে কারেক্ট অ্যান্সার। 36, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড জাগেল ইজ, জাগেল কথার অর্থ কী, জাগেল কথার অর্থ খুঁজে বার করতে হবে এই শব্দের এর মধ্যে থেকে। টু ট্রাই টু ডিল উইথ টু অর মোর ইম্পর্ট্যান্ট অ্যাক্টিভিটিস অ্যাট দ্য সেম টাইম, যে দুটোর বেশি গুরুত্বপূর্ণ বিষয়কে একত্রে আলোচনা করা বা সেটাকে চেষ্টা করাকে বলা হচ্ছে জাগেল। 37, জেনজি ইজ অলসো নোন ফর দ্যার এন্টারপ্রেনারিয়াল স্পিরিট, ভয়েস চেঞ্জ করতে হবে, কারেক্ট অ্যান্সার বি। উই অলসো নো
জেনজেড ফর দেয়ার এন্টারপ্রেনিউরিয়াল স্পিরিট। খুব ইম্পর্ট্যান্ট, মানে ভাবো এবার গ্রামারগুলো কি ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কত বুঝে সময় নিয়ে অ্যান্সার করতে হবে, পুরো সময় দিয়ে, কারেক্ট না হওয়া পর্যন্ত মার্ক করা যাবে না। মেনি আর মোটিভেটেড টু স্টার্ট দেয়ার ওন বিজনেসেস। এখানে এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা ওন শব্দটা আসলে কি, এটা একটা প্রোনাউন। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাডভোকেট, অ্যাডভোকেটের অ্যান্টোনিম হচ্ছে অপোজ। আনলাইক দেয়ার প্রিডেসেসর্স হু এক্সপেরিয়েন্স দ্য ট্রানজিশন ফ্রম ডায়াল আপ ইন্টারনেট টু ব্রডব্যান্ড, জেনজি গ্রিউ আপ ইন অ্যান এন্টায়ারলি কানেক্টেড ওয়ার্ল্ড। এই সেন্টেন্সটা কী ধরনের সেন্টেন্স? এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজের উদাহরণ। অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজ কী করে বুঝলে? আনলাইক দেয়ার প্রিডেসেসর্স হু এক্সপেরিয়েন্স, এখানে নাউনের পরে হু দিয়ে বাক্যটাকে জোড়া আছে, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের উদাহরণ। এবার তুমি মার্ক করো তুমি কটা ঠিক করেছো আর কটা ভুল করেছো, জানাও আমাকে। নম্বর উপরে হচ্ছে, নম্বর কাউন্ট করে নম্বর বসাও, অতি অবশ্যই নম্বর বলবে।